ঘরের এক পাশ থেকে। পর মুহূর্তেই আবার পেলাম ধাতুতে ধাতুতে আঁচড়ানোর আওয়াজ, আরও কিছু খুটখাট শব্দ। শুরু হয়েছে তালা খোলার চেষ্টা। এবারে লোকটা নিশ্চয়ই ভালো রকমের যন্ত্রপাতি এনেছে। একটু পরেই কড়াত করে একটা তীক্ষ্ণ শব্দ ভেসে আসে। এরপরেই শুনি ক্যাচ ক্যাচ আওয়াজ, আর ঠিক তারপরেই জ্বলে ওঠে একটা দেশলাইয়ের কাঠি। সাহিত্যের অলিগলিতে ছড়িয়ে পড়া গল্পগুলো জড়ো করার নামই হলো ক্রনিটেল। হাই, আমি রিম্পা। আজ ক্রনিটেল আপনাদের জন্য নিয়ে এসেছে এমন একজনকে যার খ্যাতি সারা বিশ্বজোড়া, যিনি সর্বকালের শ্রেষ্ঠ গোয়েন্দাদের মধ্যে অন্যতম একজন। তিনি আর কেউ নন 221B বেকার স্ট্রিট নিবাসী শার্লক হোমস। আজ তারই অন্যতম গোয়েন্দা অ্যাডভেঞ্চার স্যার আর্থার কোনান ডয়েলের লেখা দ্য অ্যাডভেঞ্চার অফ ব্ল্যাক ব্যাটার শুরু হচ্ছে আজকের গল্প। 1895 সালের জুলাইয়ের প্রথম সপ্তাহে বন্ধুবর্গে ঘন ঘন এবং দীর্ঘ সময়ের জন্যে আমাদের আড্ডা থেকে উধাও হতে দেখে অনুমান করেছিলাম একটা কিছু নিয়ে আবার মাথা ঘামাতে শুরু করেছে। এই সময় আবার রুক্ষ চেহারার কয়েকজন লোক এসে ক্যাপ্টেন বেসিল সম্বন্ধে খোঁজ খবর নেওয়ায় আমি বুঝেছিলাম আবার ছদ্মবেশে কোথাও না কোথাও তৎপর হয়ে উঠেছে হোমস। অপরাধী মহলে ও ছিল মূর্তিমান বিভীষিকা, তাই অসংখ্যবার ওকে ভোল পাল্টাতে দেখেছি অগণিত নাম আর রূপের খোলসে। লন্ডনের বিভিন্ন স্থানে ছড়ানো আছে ওর অন্তত পক্ষে গোটা 5 খুদে আস্তানা, সংক্ষেপে যাদের বলা যায় বহুরূপী হোমসের মেকআপ রুম। কিন্তু কি কাজ নিয়ে তার যে এত ব্যস্ততা সে সম্বন্ধে আমার কাছে কোনো রকম উল্লেখ না করায় আমিও তার গোপন কথা জানবার চেষ্টা করিনি। সেরকম স্বভাবই নয় আমার। ওর তদন্তধারার প্রকৃতি সম্বন্ধে ছোট্ট একটু ইঙ্গিত প্রথম যেদিন পেলাম সেদিন বুঝলাম কাজটা অসাধারণ। প্রাতরাশের আগেই বেরিয়েছিল, আমি টেবিলে একলা। এমন সময় লম্বা লম্বা পা ফেলে হঠাৎ ঘরে ঢুকলো হোমস। মাথায় টুপি, ছাতার বাঁটের মতো মুখের দিকে বেঁকানো মস্ত একটা হারপুন হাতে ঝুলছে। কি সর্বনাশ কাণ্ড! চেঁচিয়ে উঠি আমি। আরে লন্ডনের রাস্তাঘাটে এই জিনিসটা নিয়ে তুমি হাওয়া খেতে খেতে চলে এলে? কসাইয়ের কাছে গেছিলাম, গিয়েছি গাড়িতে, ফিরেছিও গাড়িতে। কসাই? মাই ডিয়ার ওয়াটসন, খিদে আমার পেট চলছে। ব্রেকফাস্টের আগে ব্যায়ামের উপকারিতা সম্বন্ধে আমার আর কোনো সন্দেহ নেই, কিন্তু বাজি ফেলে বলতে পারি যে কি ধরনের ব্যায়াম করে এখন আমি ফিরছি তা তুমি অনুমানও করতে পারবে না। আর সে চেষ্টাও আমি করব না। অ্যালারডাইসের দোকানের পেছনের ঘরে উপস্থিত থাকলে একটা অদ্ভুত দৃশ্য দেখার সৌভাগ্য তোমার হতো। কড়ি কাঠের আংটা থেকে ঝুলছিল একটা মরা শুয়োর, আর শার্টের হাতা গুটিয়ে এক ভদ্রলোক এই হাতিয়ার দিয়ে বীর বিক্রমে প্রাণপণ শক্তিতে আঘাতের পর আঘাত আনছিল বেচারির গতায়ু দেহটার উপর। জানো, এই শর্মাই সেই উৎসাহী ভদ্রলোক। হাজার কায়দা করেও গোটা শুয়োরটাকে একঘায়ে এফোড় ওফোড় করা আমার পক্ষেও যে সম্ভব নয় এ বিষয়ে আমার বিন্দু বিসর্গ কোনো সন্দেহ নেই। তুমি একবার চেষ্টা করে দেখবে নাকি? 1000 টাকা দিলেও না, কিন্তু হঠাৎ এই খেয়াল হলো কেন তোমার? আমার ধারণা উডম্যানসলির কেসের সঙ্গে এ ব্যাপারের একটা পরোক্ষ সম্পর্ক আছে। তাই এই যে হপকিন্স, তোমার টেলিগ্রাম কাল রাত্রে পেয়েছি, এতক্ষণ তোমার জন্যই অপেক্ষা করছিলাম। হপকিন্সের বয়স 30 হবে, অত্যন্ত সজাগ সতর্ক পুরুষ। পরনে সাদা সিধে একটা টুইডে স্যুট, কিন্তু খাপ খোলা তরোয়ালের মতো সিধে চেহারাটাকে দেখলেই বোঝা যায় অফিসিয়াল ইউনিফর্ম পরাই তার 12 মাসের অভ্যেস। ভদ্রলোকের পুরো নাম স্ট্যানলি হপকিন্স।
এই তরুণ ইন্সপেক্টরটির ভবিষ্যৎ সম্বন্ধে অনেকে উচ্চাশা পোষণ করে হোমস। হপকিন্সও গুণমুগ্ধ শিষ্যের মতো প্রখ্যাত শখের গোয়েন্দা শার্লক হোমসের বিজ্ঞানসম্মত পদ্ধতিগুলো একবার প্রশংসা করতে শুরু করলে হার থামতে চায় না। আমার বন্ধুটির ওপর তার শ্রদ্ধা অসীম। হপকিন্সের কুঞ্চিত ললাটে আজ কিন্তু চিন্তার আবিলতা, চোখে মুখে অপরিসীম তিক্ততা। একটা চেয়ার টেনে নিয়ে বসল সে। ধন্যবাদ স্যার, বেরোবার আগে প্রাতরা সেরে নিয়েছি আমি। গতকাল ওই রিপোর্ট দিতে এসেছিলাম, শহরেই কাটিয়েছি রাতটা। কিসের রিপোর্ট? ব্যর্থতার স্যার, চরম ব্যর্থতার। সে কি, তাহলে এক পাও এগোতে পারোনি বলো? একদম না। সর্বনাশ, তাহলে তো দেখছি আমাকেই দেখতে হয় ব্যাপারটা। মিস্টার হোমস, আমারও তাই একান্ত ইচ্ছা। এত বড় সুযোগ হাতের মুঠোতে পেয়েও কিছু করতে পারছি না আমি। সমস্ত বুদ্ধিশুদ্ধি গুলিয়ে গেছে আমার। দয়া করে আপনি একবার গা ঝাড়া দিন, একটু সাহায্য করুন আমাকে। ঠিক আছে ঠিক আছে, তদন্তের রিপোর্ট এবং কেস সম্পর্কে যা কিছু আজ অব্দি পাওয়া গেছে সবই পড়ার সুযোগ আমার হয়েছে। মন দিয়েই পড়েছি। ভালো কথা, তামাক রাখার যে থলিটা পাওয়া গেছে সে বিষয়ে তোমার মতামত কি শুনি? কিছু আন্দাজ করতে পেরেছো? অবাক হয়ে যায় হপকিন্স। থলিটা লোকটারই স্যার। ভেতরে তার নামের আদ্যক্ষরও পাওয়া গেছে। শিল মাছের চামড়া দিয়ে তৈরি। লোকটা নিজেও এককাল ওই শিল শিকারই ছিল। কিন্তু তার নিজের কাছে তো কোনো পাইপ নেই। না স্যার, পাইপ আমরা পাইনি। লোকটা খুব বেশি ধূমপান করতো বলে মনে হয় না। ওই বন্ধু বান্ধবদের আপ্যায়ন করার জন্যই হয়তো খানিকটা তামাক রেখে দিয়েছিল। কোনো সন্দেহই নেই তাতে। এ প্রসঙ্গের উল্লেখ করলাম না এই জন্য যে আমি যদি কেসটা হাতে নিতাম তাহলে হয়তো এই পয়েন্ট থেকেই তদন্ত শুরু হতো। সে কথা এখন থাকুক। ডক্টর ওয়াটসন এ ব্যাপারের বিন্দু বিসর্গও শোনেননি। আমিও সমস্ত ব্যাপারটা আগাগোড়া প্রথম থেকে শুনতে পেলে খুশি হতাম। যেসব পয়েন্টগুলো নিতান্তই প্রয়োজন সেগুলো দিয়ে সংক্ষেপে কেসটা একবার শুনিয়ে দাও দেখি। নিহত ক্যাপ্টেন পিটার কেরির কর্মজীবন সংক্রান্ত কয়েকটা তারিখ লেখা আছে এই কাগজটায়। 50 বছর আগে 1845 সালে তার জন্ম। শিল আর তিমি মাছ শিকারে তার মতো দুর্দান্ত অথচ পাকা শিকারী সচরাচর দেখা যায় না। 1883 সালে ডান্ডির শিল শিকারের জাহাজ সি ইউনিকর্নের কমান্ডার ছিলেন তিনি। এরপর থেকেই কয়েকবার সমুদ্রযাত্রায় বেরোন, প্রতিবারই সফল হন। পরের বছর অর্থাৎ 1884 সালে অবসর গ্রহণ করেন ক্যাপ্টেন পিটার কেরি। অবসর নিয়ে কয়েক বছর শুধু দেশে দেশে ঘুরেই বেড়ান, কিন্তু শেষে সাসেক্স ফরেস্ট রোয়ের কাছে উডম্যানস লি নামে একটি জায়গা কিনে বসবাস শুরু করেন। বছর কয়েক এইখানেই কেটে যায়। তারপর আজ থেকে মাত্র 7 দিন আগে উডম্যানস লিতেই তিনি শেষ নিঃশ্বাস ফেলেছেন। বিচিত্র চরিত্র ক্যাপ্টেন পিটার কেরির। দু একটা নমুনা শুনলেই বুঝবেন কেন এই কথা বললাম। সাধারণ জীবনে উনি ছিলেন কড়া পিউরিটান। ধর্ম আর আচার সম্বন্ধে তার অতি নিষ্ঠা লক্ষ্য করার মতো। স্বল্পভাষী, সদাই বিষণ্ণতার প্রকৃতি। সংসারে থাকবার মধ্যে আছেন স্ত্রী আর বছর 20 বয়সের এক মেয়ে, আর দুজনই পরিচারিকা। পরিচারিকারা কেউই বেশি দিন টিকতে পারত না। নতুন নতুন মুখ দেখা যেত এ সংসারে। বেচারীদের চাকরিতে সুখ ছিল না কোনো দিনই। মাঝে মাঝে অবস্থা এত দূরে গড়াতো যে ওদের সহ্য শক্তি হার মানত। ক্যাপ্টেন লোকটা কিছুদিন অন্তর মদে চুর হয়ে বাড়ি ফিরতেন, এবং যতক্ষণ সুরার রং থাকতো তার চোখে ততক্ষণ তাকে একটা আস্ত পিশাচ ছাড়া আর কিছু বলা যেত না। একবার নাকি বউ আর মেয়েকে মাঝরাতে বাড়ি থেকে তাড়িয়ে বার করে পার্কের মধ্যে দিয়ে চাপকাতে চাপকাতে নিয়ে চলেছিলেন। শেষ পর্যন্ত তাদের আর্তচিৎকারে গ্রাম শুদ্ধ লোক উঠে এসে বাঁচায়। একবার তার নামে আদালতের সমনও এসেছিল গ্রামের বুড়ো পাদ্রির ওপর বর্বরের মতো হামলা করার জন্য। ভদ্রলোক ক্যাপ্টেনের বাড়িতে গিয়েছিলেন তার আচরণের প্রতিবাদ জানাতে। মিস্টার হোমস, সংক্ষেপে পিটার কেরির কীর্তিকলাপকে ম্লান করার মতো বিপজ্জনক লোক আপনি আর দুটি দেখতে পাবেন না কেন সন্দেহ। শুনেছি জাহাজের কমান্ডার থাকার সময়ও নাকি তার চরিত্র ছিল এইরকমই। ও মহলে লোকে তাকে ব্ল্যাক পিটার বলে ডাকত।
শুধু সন্ডা মার্কা ক্রুর চেহারার সঙ্গে মানানসই কুচকুচে কালো প্রকাণ্ড দাড়ি থাকায় তার এমনতর নামকরণ হয়নি, হয়েছে উৎকট রঙ্গ পরিহাসের জন্যে, যা তার সাঙ্গপাঙ্গদের কাছে নিছক আতঙ্ক ছাড়ার কিছুই ছিল না। প্রতিবেশীদের কেউই তাকে দুচক্ষে দেখতে পারত না, তার ছায়া মারাতেও যেন সবাই ঘৃণা। সেই কারণেই এমন কোনো লোক পায়নি যে তার এহেন নিষ্করুণ ভয়ঙ্কর মৃত্যুতে শোক পেয়েছে বলে মনে হয়। অন্তত সহানুভূতির একটা শব্দ উচ্চারণ করেছে কিনা সন্দেহ। মিস্টার হোমস, লোকটার কেবিন সম্পর্কে তদন্তের বিবরণ নিশ্চয়ই পড়েছেন আপনি। আপনার বন্ধু হয়তো শোনেননি, তাই বলছি। বাড়ি থেকে কয়েকশো গজ দূরে একটা কাঠের আউট হাউস তৈরি করেছিলেন ক্যাপ্টেন, নাম দিয়েছিলেন কেবিন। এই কেবিনেই প্রতি রাতে ঘুমোতে আসতেন তিনি। কেবিনটা আসলে ছোট্ট একটা কামরার ঘর, লম্বায় ওই 16 ফুট আর চওড়ায় কত হবে, 10 ফুট। কেবিনের চাবি থাকতো তার পকেটে। নিজের বিছানা নিজেই পাততেন, ধুলো ময়লা সাফ করতেন নিজেই। দ্বিতীয় কোনো প্রাণীকে চৌকাঠ পেরোতে দিতেন না। চারিদিক পর্দায় ঢাকা ছোট 4টে জানলা আছে কেবিনে, কিন্তু 365 দিনেও সে জানলা কেউ খোলে না। একটা জানলা আছে ওই বড় রাস্তার দিকে। রাতের অন্ধকারে ঘরের মধ্যে আলো জ্বললে পথচারীরা পরস্পরকে তা দেখে নিজেদের মধ্যেই বলা বলি করত, না জানি কি কাণ্ডই করছে ব্ল্যাক পিটার। মিস্টার হোমস, তদন্তের ফলে আমরা যে কটা অকাট্য প্রমাণ পেয়েছি তাদের মধ্যে অন্যতম এই জানলাটা। আপনাদের হয়তো মনে থাকতে পারে, হত্যা 2 দিন আগে রাত 1টার সময় ফরেস্ট রোড দিক থেকে একজন পাথরের কারিগর আস্তে আস্তে থমকে দাঁড়িয়ে যায় গাছপালার মধ্যে চৌকোনো আলো ঝিকিমিকি দেখে। আলোকিত পর্দার উপর ফুটে উঠেছিল একটা মুখের কালো ছায়া। পাশের দিকে মুখ ফিরিয়েছিল লোকটা। ক্যাপ্টেন কেরির সঙ্গে তার অনেক দিনের পরিচয়, এবং এ মুখ যে তার মুখ নয় এই কথা হলপ করেও বলতে রাজি আছে সে। ছায়া মুখে দাঁড়িয়ে ছিল বটে, কিন্তু সে দাঁড়িয়ে আকারেও ছোট এবং সামনের দিকে ঠেলে বার করা। ক্যাপ্টেনের মতো মোটেই নয়। এ দৃশ্য দেখবার আগে ঘন্টা 2 ভাটিখানায় কাটিয়ে এসেছিল সে। পথ থেকে জানলার দূরত্বও ছিল অনেকখানি। আর কি জানেন, এ দৃশ্য সে দেখেছে সোমবার, কিন্তু খুন হয়েছে বুধবার। মঙ্গলবার পিটার কেরিকে তার জঘন্যতম মেজাজে দেখা গিয়েছে। মদ্যপানের ফলে আরক্ত মুখ আর বুনো জন্তুর মতো দুর্দান্ত হাবভাব দেখে ভয় পেয়েছে সবাই। বাড়িময় দুমদাম করে বেরিয়েছেন তিনি। যতবার তার পায়ের শব্দ পাওয়া গেছে ততবারই অন্যদিকে দৌড়ে গা ঢাকা দিয়েছে বাড়ির মেয়েরা। রাত গভীর হলে নিজের কেবিনে গেছেন পিটার কেরি। রাত 2টোর সময় বিকট একটা আর্তচিৎকার ভেসে আসে কেবিনের দিক থেকে। শব্দটা শুনে ক্যাপ্টেনের মেয়ে। প্রতি রাতে জানলা খুলে ঘুমানোর অভ্যেস তার। মদের নেশায় এ ধরনের চিৎকার বা অনর্থক হট্টগোল করা ক্যাপ্টেনের চিরকালের স্বভাব, তাই এই বিষয়ে কেউ আর মাথা ঘামায়নি। সকাল 7টায় উঠে একজন ঝি লক্ষ্য করে কেবিনের দরজা খোলা, কিন্তু ক্যাপ্টেনকে ওরা এমনই জমের মতো ভয় করত যে দুপুর 12টার আগে কারো সাহসেই কুলোয়নি একবার উঁকি মেরে দেখে ব্যাপারটা কি। ভর দুপুরে ওরা খোলা দরজা দিয়ে ভেতরকার দৃশ্য একবার দেখেই উফ, তারা রক্তশূন্য অবস্থায় ঊর্ধ্বশ্বাসে ছোটে গাঁয়ের দিকে। আর 1 ঘন্টার মধ্যেই ঘটনাস্থলে হাজির হয়ে কেসটা হাতে নিয়ে আমি। মিস্টার হোমস, আপনি তো জানেন আমার স্নায়ু দুর্বল নয়, কিন্তু সেদিন সত্যি কথা বলতে কি, ওই ছোট্ট আউট হাউসের ভেতরে মাথা গলানোর পরে আমার মতো লোকেরও আপাদমস্তক কেঁপে উঠেছিল। ছোট বড় হরেক রকমের মাছির ভনভনা দিনতে যেন হারমোনিয়ামের বাজনা বাজছিল ঘরের মধ্যে। মেঝে আর দেওয়াল দেখে মনে হলো যেন আস্ত একটা কসাইখানায় এসে পড়েছি। ব্ল্যাক পিটার ঘরটার নাম দিয়েছিলেন কেবিন, এবং নামটা অযৌক্তিক নয় মোটেই। বাস্তবিক একটা কেবিনের মতো সাজানো ঘর। ঢুকলেই মনে হবে যেন জাহাজের মধ্যে এসে পড়েছেন আপনি। এক প্রান্তে একটি বাঙ্ক, জাহাজি সিন্ধুক আর অনেকগুলো ম্যাপ আর চার্ট, সি ইউনিকর্নের একটা ছবি, তাকের উপর জাহাজের গতি হিসেব রাখার এক সারি কেতাব। যে কোনো ক্যাপ্টেনের কেবিনে ঢুকে পড়লে ঠিক যেমনটি আশা করা যায় তেমনি ভাবে সাজানো ঘরটা। এসবের মাঝখানে পড়েছিলেন ক্যাপ্টেন পিটার কেরি স্বয়ং। অনেক অত্যাচারে বিভৎসভাবে যেন দুমড়ে মুচড়ে গেছে তার মুখ। মস্ত বড় কালো দাঁড়িটা যেন অসীম যন্ত্রণায় ঠেলে বেরিয়ে এসেছে সামনের দিকে। ইস্পাতের মতো একটা হারপুন চওড়া বুক ভেদ করে গভীরভাবে ঘেঁটে গেছে পেছন দিককার দেওয়ালে। কাড়ের ওপর গুবরে পোকাকে পিন দিয়ে যেভাবে লাগিয়ে রাখা হয় ঠিক তেমনি ভাবে হারপুন দিয়ে তাকে গেঁথে রাখা হয়েছিল কাঠের দেওয়ালে।
ভদ্রলোকের প্রাণবায়ু যে অনেক আগেই শূন্যে মিলিয়েছে তার না বললেও চলে। অসীম যন্ত্রণায় শেষ মরণ চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গেই সাঙ্গ হয়েছে তার ইহলীলা। আপনার পদ্ধতি আমি জানি স্যার, কাজ শুরু করলাম সেই মতো। কোনো কিছু স্থানচ্যুত হওয়ার আগেই ঘরের মেঝে এবং বাইরের জমি খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করলাম। আশ্চর্য কি জানেন, ঘরে বাইরে কোথাও কোনো রকমের পায়ের ছাপ পাইনি। তার মানে তুমি বলতে চাইছো যে তুমি দেখতে পাওনি? বিলিভ মি স্যার, কোনো রকমের ছাপ কিন্তু আমি দেখতে পাইনি। হপকিন্স, বহু রহস্য গ্রন্থের মোচন আমি করেছি, কিন্তু ডানা মেলে উড়ে এসে কেউ অপরাধ করে সরে পড়েছে এমন দৃষ্টান্ত আজ অব্দি শুনিনি বা দেখিনি। অপরাধী যতক্ষণ দুপায়ে হাঁটছে ততক্ষণ কিছু ছাপ, কিছু ঘষা, কিছু অতি তুচ্ছ নড়াচড়ার চিহ্ন সন্ধানের বৈজ্ঞানিক চোখে ধরা না পড়ে কোথায় যায়। রক্ত ছড়ানো এরকম একটা ঘরে আমাদের পথ দেখানোর মতো কোনো নিশানা যে নেই তা হতেই পারে না। যাক, তোমার রিপোর্ট শুনে মনে হচ্ছে ঘরের মধ্যে অন্তত কতগুলো জিনিস তোমার নজর এড়াতে পারে, তাই তো? শ্লেষের সূক্ষ্ম খোঁচাটুকু গায়ে না মেখেই চোখ মিটমিট করে হপকিন্স বললে, সেই সময় আপনাকে না ডেকে খুবই বোকামি করেছি মিস্টার হোমস। যাক, যা হবার হয়ে গেছে, এখন বর্তমান নিয়ে পড়া যাক। আপনার অনুমানই ঠিক, ঘরের মধ্যে এমন কয়েকটা জিনিস আমি পেয়েছি যা উপেক্ষা করা চলে না কোনো মতেই। একটা হচ্ছে খুনির হাতিয়ার, হারপুন। অস্ত্রটা হ্যাঁচকাটানে নামিয়ে আনা হয়েছে দেওয়ালের তাক থেকে। পাশাপাশি রাখা দুটি হারপুনের মধ্যে তৃতীয়টি স্থান শূন্য। SSC ইউনিকর্ন ডান্ডি, এই শব্দ কটা প্রত্যেকটার হাতলেই খোদাই করা। দেখে শুনে মনে হয় খুনটা হয়েছে নিছক রাগের ঝোঁকে। হত্যাকারী প্রচণ্ড রাগে উন্মাদ হয়ে আচম্বিতে হাতের কাছে যা পেয়েছে তাই টেনে এনে বসিয়ে দিয়েছে ব্ল্যাক পিটারের বুকে। খুনটা হয়েছে রাত 2টোর সময়, অথচ ব্ল্যাক পিটারের পরনে দেখা গেছে বাইরে বেরোনোর জন্য সম্পূর্ণ সাজসজ্জা। এসব দেখে মনে হয় আগে থেকেই কারুর সঙ্গে সাক্ষাতের সময় কিন্তু স্থির ছিল তার। এই ধারণার একটা কারণ আছে যে টেবিলের ওপর রাখা দুটো নোংরা গেলাসের পাশে এক বোতল রাম। মন্দ বলো না, তোমার দুটো সিদ্ধান্তই দেখছি বরদাস্ত করা চলে। রাম ছাড়া ঘরের মধ্যে আর কোনো মদ ছিল কি? ছিল স্যার, ছিল। জাহাজি সিন্দুকের মধ্যে মদ রাখার উপযুক্ত তালা লাগানো একটা আধার পেয়েছি, যাতে ছিল হুইস্কি আর ব্র্যান্ডি। এই পয়েন্টটা কিন্তু আমাদের বিশেষ কোনো কাজে আসবে না, কেননা মদ রাখার পাত্রগুলো ভর্তি থাকায় সিন্দুকের বদলে কেউই হাত দেয়নি। কাজে লাগবে কি বলতে পারি না, তবে ঘরের মধ্যে হুইস্কি আর ব্র্যান্ডির উপস্থিতিটাই ভাববার বিষয়। সেসব এখন থাকুক। কেসটা সম্পর্কে আর কিছু দরকারি তথ্য যদি জানা থাকে তো বলে ফেলো। আর টেবিলের ওপর ওই তামাক রাখার থলিটা পাওয়া গেছে। টেবিলের কোন দিকে? ঠিক মাঝখানে। শিল মাছের খসখসে পুরু চামড়ার ব্যাগ, মুখ চামড়ার ফিতে দিয়ে বাঁধা, PC অক্ষর দুটো ভেতর দিক দিয়ে লেখা। প্রায় আধ আউন্সের মতো কড়া জাহাজি তামাক পাওয়া গেছে ভেতরে। চমৎকার। আর কিছু? পকেট থেকে ছাই রঙের পুরু পশমি কাপড়ে ঢাকা একটা নোট বই বার করলো স্ট্যানলি হপকিন্স। বাইরের দিকটা কর্কশ, বহু ব্যবহারে ক্ষয়ে গেছে কোনাগুলো, বিবর্ণ হয়ে উঠেছে পাতাগুলো। প্রথম পাতায় লেখা আছে JHN, সবগুলোই ক্যাপিটালসে, আর 183। টেবিলের ওপর নোট বইটা রেখে তন্ময় হয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করতে লাগলো হোমস, আর চোখে অসীম প্রত্যাশা নিয়ে তার দু কাঁধের ওপর ঝুঁকে পড়লাম আমি ও হপকিন্স। দ্বিতীয় পাতায় আবার ক্যাপিটালসে লেখা CPR। এই ছাপা অক্ষর 3টের পর কয়েক পাতা জুড়ে লেখা অজস্র সংখ্যা। এরকম শিরোনামা আরও 3টে দেখলাম, আর্জেন্টিনা, কোস্টারিকা, সান পাওলো। প্রত্যেকটা শিরোনামের পর কয়েক পাতা জুড়ে কেবল দুর্বোধ্য চিহ্ন আর সংখ্যার সারি। হোমস জিজ্ঞেস করলে, এ সম্পর্কে তোমার কি মনে হয় তাই আগে শুনি। আমার তো মনে হয় স্যার, স্টক এক্সচেঞ্জের সিকিউরিটির ফিরিস্তি ছাড়া আর কিছুই নেই ওগুলো। দালালটার নাম বোধ হয় JHN, CPR তার মক্কেল নামেরই আদ্যক্ষর। আমি যদি বলি ক্যানাডিয়ান প্যাসিফিক রেলওয়ে?
উরুর ওপর একটা ঘুষি মেরে দাঁতে দাঁত পিষে চেঁচিয়ে ওঠে হপকিন্স। ও হো, ইস, কি বোকা আমি। আপনার ধারণায় সত্য মিস্টার হোমস। বাকি রইল তাহলে যে এই চেনের রহস্য উন্মোচন। 1883 সালের পুরনো স্টক এক্সচেঞ্জ খুলে দালালদের লিস্ট আমি দেখেছি, কিন্তু হাউসের ভেতরে বা বাইরের এমন কোনো নাম পাইনি যেখানে যে এই চেন হচ্ছে আদ্যক্ষর। না পেলেও আমার বিশ্বাস এই মুহূর্ত পর্যন্ত যত সূত্র আমার হাতে এসেছে তাদের মধ্যে সবচেয়ে দরকারি হচ্ছে এই নোট বইটা। একটা বিষয়ে নিশ্চয়ই আপনিও আমার সঙ্গে একমত হবেন মিস্টার হোমস, যে নামের আদ্যক্ষরগুলো ব্ল্যাক পিটারের সংগ্রহ নয়, দ্বিতীয় কোনো ব্যক্তির। এবং দ্বিতীয় কোনো ব্যক্তি বলতে এখানে কিন্তু হত্যাকারীকেই বোঝাচ্ছে। আরও বলবো, এই কেসে রাশি রাশি মূল্যবান সিকিউরিটি সংক্রান্ত একটা দলিলের আবির্ভাব ঘটায় এই প্রথম খুনের একটা যুক্তিযুক্ত উদ্দেশ্য আমরা পাচ্ছি। খবরটা শার্লক হোমসের কাছে একেবারেই নতুন, তা তার দারুণভাবে চমকে ওঠা দেখেই বুঝলাম। তোমার দুটো পয়েন্টই যে ছুরিটা তার স্বামীরই। মুহূর্তের জন্য চিন্তার অতলে তলিয়ে যায় হোমস, তারপর শুধোয়, হপকিন্স, নিজের চোখের জায়গাটা একবার না দেখলেই নয়। আনন্দে চিৎকার করে ওঠে হপকিন্স। ধন্যবাদ স্যার, মনের ওপর থেকে আমার একটা মস্ত বোঝা নেমে যাবে আপনারা যদি পায়ের ধুলো দেন। আঙুল নাড়াতে নাড়াতে হোমস বললে, সপ্তাহখানেক আগে হলে কাজটা আরো সহজ হয়ে উঠত ইন্সপেক্টর। এখন এক চক্কর ঘুরে এলে খুব বিফল হবে বলে মনে হয় না। ওয়াটসন, হাতে যদি সময় থাকে আমার জন্য একটু নষ্ট করো তো। তোমার সঙ্গ পেলে আমি খুশি হতাম। হপকিন্স, একটা ঘোড়ার গাড়ি ডাকো তো। মিনিট 15-র মধ্যেই ফরেস্ট রোড দিকে রওনা হওয়ার জন্য তৈরি হয়ে নিচ্ছে। ছোট্ট স্টেশনটায় নেমে একটা গাড়ি নিয়ে কয়েক মাইল পেরিয়ে এলাম বহুদূর বিস্তৃত বনভূমির মধ্য দিয়ে। কোনো এক সময় এ বনভূমি ছিল এক বিরাট অরণ্যের অংশ, যার সুকঠিন বর্মে সুদীর্ঘকালের জন্য বারে বারে মাথা করে ফিরে গেছে স্যাক্সন যোদ্ধারা। বনভূমির ভেতর দিয়ে আঁকা বাঁকা পথ উঠে গেছে অনতি উচ্চ বাড়িটার দিকে। রাস্তার 3 দিকে ঝোপে ঢাকা ছোট্ট একটা আউট হাউস। রাস্তা থেকেই চোখে পড়ে তার দরজা এবং জানলা। ব্ল্যাক পিটার খুন হয়েছে এখানে। হপকিন্স প্রথমেই আমাদের বাড়ির মধ্য দিয়ে নিয়ে গিয়ে আলাপ করিয়ে দিল নিহত ক্যাপ্টেনের বিধবা স্ত্রীর সঙ্গে। আলুথালু অবস্থা ছিল ভদ্রমহিলার। চুলগুলো ধবধবে সাদা, চওড়া ভারী মুখে অজস্র বলিরেখা, আর দু চোখের লাল লাল আভার আড়ালে
আতঙ্কের উদ্ভ্রান্ত দৃষ্টির মধ্যে ফুটে উঠেছিল বহু বছরের দুর্ব্যবহার আর হাড় ভাঙা পরিশ্রমের স্বাক্ষর। ভদ্রমহিলার সঙ্গে তার মেয়েও ছিলেন, ফ্যাকাশে ফর্সা রঙের মেয়েটি। বাবা মারা যাওয়াতে এতটুকু দুঃখ নেই, বরং বেশ খুশি হয়েছে সে। বাপকে শেষ করে যে গেছে তার কাছে সে যেন সবিশেষ কৃতজ্ঞ। ব্ল্যাক পিটারের নিজের হাতে গড়া এই ভয়াবহ পৃথিবী থেকে সূর্যের আলোয় বেরিয়ে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলাম আমি। নিহত ক্যাপ্টেনের যাতায়াতের ফলে ঘাস জমির ওপর একটা সরু পথ ফুটে উঠেছিল আউট হাউস পর্যন্ত। এই পথ ধরেই আমরা আবার এগিয়ে চললাম তার পরম প্রিয় কেবিনের দিকে। খুবই সাদাসিধে গঠনের আউট হাউস, কাঠের দেওয়াল, কাঠের ছাদ, দরজার পাশে একটা মাত্র জানলা, আর একটা জানলার শেষ প্রান্তে পকেট থেকে চাবি বের করে তালার ওপর ঝুঁকে পড়ল হপকিন্স। সব এখন রাত 11টার সময় আমরা আবার জমা হই কেবিনের সামনে। হপকিন্স চায় দরজা খোলা থাকুক, কিন্তু হোমসের যুক্তি দরজা খোলা থাকলে আততায়ীর মনে সন্দেহ জাগতে পারে। তাছাড়া তালাটা এমনই মামুলি যে একটা বড় সাইজের ছুরির মজবুত ফলা ঢুকিয়ে চার দিলেই তা খোলা যায় অনায়াসে। হোমসের প্রস্তাব অনুযায়ী ঘরের মধ্যে না থেকে বাইরে ঝোপঝাড়ের মধ্যে ওত পাতাই স্থির করলাম। দূরের জানলাটা থেকেই ঝোপের শুরু। এখানে ওত পেতে থাকার সুবিধা হচ্ছে এই যে লোকটা যদি আলো জ্বালায় তাহলে তার নৈশ অভিযানের উদ্দেশ্যটা খুব কাছ থেকে স্পষ্টভাবে দেখা যাবে। শুরু হয় রাত জাগার পালা।
সেই অসহ্য অস্বস্তিকর প্রতীক্ষার যেন আর শেষই নেই। সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে পেরিয়ে গেল একটার পর একটা ঘন্টা। ছমছমে নীরবতা আবার সচকিত হয়ে ওঠে 2:30 বাজার মেঘমন্দ্র ঘন্টা সংকেতে। ঠিক এমনই সময় ফটকের দিকে মৃদু অথচ তীক্ষ্ণ ক্লিক শব্দে চমকে উঠলাম সবাই। গেট পেরিয়ে কে যেন ভেতরে এসেছে, কিন্তু তারপর আর কোনো শব্দ নেই। কতক্ষণ রুদ্ধশ্বাসে অপেক্ষা করে হাল ছেড়ে দিলাম। ভাবলাম নিশ্চয়ই অন্য কোনো শব্দ ভুল করে শুনেছি। এবার শোনা গেল পা টিপে টিপে চলার শব্দ। শব্দটা এলো ঘরের এক পাশ থেকে। পর মুহূর্তেই আবার পেলাম ধাতুতে ধাতুতে আঁচড়ানোর আওয়াজ, আরও কিছু খুটখাট শব্দ। শুরু হয়েছে তালা খোলার চেষ্টা। এবারে লোকটা নিশ্চয়ই ভালো রকমের যন্ত্রপাতি এনেছে। একটু পরেই করাত করে একটা তীক্ষ্ণ শব্দ ভেসে আসে। এরপরেই শুনি ক্যাচ ক্যাচ আওয়াজ, আর ঠিক তারপরেই জ্বলে ওঠে একটা দেশলাইয়ের কাঠি। আর পরেক্ষণেই মোমবাতির স্থির আলোয় উদ্ভাসিত হয় সারা ঘরখানা। জালি পর্দার মধ্য দিয়ে আমাদের 3 জোড়া চোখের দৃষ্টি আঠার মতো লেগে থাকে ভেতরকার দৃশ্যে। নিশাচর আগন্তুকের বয়স এমন বেশি কিছু নয়, 20 বছরও হবে কিনা সন্দেহ। রুগ্ন শীর্ণ চেহারা, মরার মতো ফ্যাকাশে মুখ, আর ফ্যাকাশে দেখাচ্ছে কুচকুচে কালো গোপটার জন্য। কোনো মানুষকে এরকম ভয় পেতে আমি জীবনেও দেখিনি। স্পষ্টতই দেখলাম দাঁতে দাঁত ঠুকে যাচ্ছে তার, সারা অঙ্গ প্রত্যঙ্গ কাঁপছে থরথর করে। বাস্তবিকই তার অবস্থা দেখে অনুকম্পা জাগে। বেশবাস ভদ্রলোকের মতোই। কোমরের কাছে ফিতে লাগানো ঢিলে ঢালা জ্যাকেট, হাঁটুর কাছে জড়ো করা ঢিলে ট্রাউজার, নিকাবোকা, আর মাথার উপর একটা কাপড়ের টুপি। ভয়ার্ত চোখে জুলজুল করে এদিক ওদিক তাকাচ্ছিল সে। তারপর মোমবাতিটাকে টেবিলের ওপর বসিয়ে চোখের আড়ালে চলে গেল। ফিরে এলো জাহাজের গতির হিসেব রাখার একটা মোটা বই নিয়ে। ঘরের তাকের ওপর এরকম সারি সারি বইয়ের একটা শাড়ি দেখেছিলাম প্রথমবার যখন ঘরে ঢুকি। টেবিলের ওপর ঝুঁকে পড়ে দ্রুত হাতে পাতার পর পাতা উল্টাতে লাগলো। তারপর হঠাৎ থেমে যেতেই বুঝলাম ঈপ্সিত হিসাব সে পেয়েছে, কিন্তু পরের মুহূর্তেই মুঠি পাকিয়ে শূন্যে হাত ছুটতেই বুঝতে পারি বেজায় রেগে গেছে সে। দুম করে বই বন্ধ করে রেখে দেয় ঘরের কোণে। এবার নিভে যায় মোমবাতিটা। ঘর ছেড়ে সবে সে বেরোতে যাচ্ছে এমন সময় হপকিন্সের হাত তার কলারের ওপর পড়তেই দম আটকানো আর্তচিৎকার বেরিয়ে আসে তার গলা দিয়ে। আবার জ্বলে ওঠে মোমবাতিটা। দেখি ডিটেকটিভ বন্ধুর সাঁড়াশি মুষ্টিতে আটকা পড়ে বেচারা বলির পাঁঠার মতো কাঁপছে। হপকিন্সের মুঠি আলগা করতেই জাহাজি সিন্দুকের ওপর ধপ করে বসে পড়ে সে। অসহায়ভাবে আমাদের দিকে তাকিয়ে থাকে। হপকিন্স বললে, কি হে ছোকরা, তোমার নাম কি? বলো তো, কি করতে এসেছিলে এখানে? আপনাদের গোয়েন্দা বলেই মনে হচ্ছে, তাই না? আপনাদের ধারণা ক্যাপ্টেন পিটার ক্যারের মৃত্যুর পেছনে আমার হাত আছে। বিশেষ করুন এই বিষয়ে আমি সম্পূর্ণ নির্দোষ। সেটা আমরা ভাবক্ষণ, আপাতত বলো কি নাম তোমার? জন হপলি নেলিগান। লক্ষ্য করলাম চকিতে দৃষ্টি বিনিময় করলে হোমস আর হপকিন্স। এখানে কি করতে এসেছিলে? যা বলবো তা কি কেবল আমাদের মধ্যেই সীমিত থাকবে? নিশ্চয়ই না। তবে আমি বলবো কেন? প্রশ্নের উত্তর না দিলে মামলা চলার সময় মজাটা টের পাবে ক্ষণ। চোখ মিটমিট করে উঠল তরুণটির। বলল, ঠিক আছে আমি বলছি। বলবো নাই বা কেন? যদিও আমি চাই না পুরনো কেলেঙ্কারি নতুন করে ছড়িয়ে পড়ুক, তবুও কিছু গোপন করবো না আপনাদের কাছে। ডকসন আর নেলিগানের নাম শুনেছেন আপনারা? হপকিন্সে কোশমিনকালেও
কান খাড়া করে শুনতে বসলাম সবাই মিলে। এ ব্যাপারে মূল আমার বাবাই 10 দিন আগে অবসর নিয়েছিলেন। সে সময় আমি মাত্র 10 বছরের হলেও এই ঘটনার বিভীষিকা উপলব্ধি করার মতো বয়স আমার হয়েছিল। ঠিডি পড়ে গেছিল চারিদিকে, লজ্জায় আমাদের মাথা কাটা যায় সকলের সামনে। প্রথম থেকেই সবাই জেনেছে, বলা বলি করেছে আর বিশ্বাস করেছে যে আমার বাবাই নাকি সিকিউরিটিগুলো আত্মসাৎ করে গা ঢাকা দিয়েছেন। তবে এই কথা সত্য নয়। আর বিশ্বাস ছিল যথেষ্ট সময় যদি তাকে দেয়া হয় তাহলে সিকিউরিটিগুলি পুনরুদ্ধার করে পাওনাদারদের পাওনা গণ্ডা কড়াই ক্রান্তিতে চুকিয়ে দেবেন তিনি। গ্রেপ্তারি পরোয়ানা বেরোনোর একটু আগে ছোট্ট বজরাটা নিয়ে নরওয়ের দিকে রওনা হন তিনি। আগের রাতে মায়ের কাছে বিদায় নেওয়ার দৃশ্যটা এখনো মনে ভাসছে আমার। সিকিউরিটিগুলো একটা তালিকা রেখে যান বাবা। যাওয়ার সময় বলে যান মান সম্মান উদ্ধার না করে তিনি ফিরবেন না। যারা তাকে বিশ্বাস করেছেন তাদের বিশ্বাস যাতে অটুট থাকে সে বন্দোবস্ত করেই তবেই ঘরমুখ হবেন তিনি। এরপর থেকে তার আর কোনো খবরই পাওয়া যায়নি। বজরার সময় উনি যেন কর্পূরের মতো উবে গেলেন, আর কোনো চিহ্নই রেখে গেলেন না। আর আমি ভাবলাম নিশ্চয়ই বজরা ডুবি হয়েছে। সিকিউরিটিগুলো নিয়েই সমুদ্রের তলায় শেষ ঘুমিয়েছেন আমার বাবা। কিন্তু আশ্চর্য হয়ে গেলাম আমাদের অনুগত এক ব্যবসায়ী বন্ধু মারফত একটা খবর শোনার পর। যাওয়ার সময় যে সিকিউরিটিগুলি বাবা নিয়ে গিয়েছিলেন তাদের কয়েকটা কিছুদিন আগে আবার দেখা গেছে লন্ডনের বাজারে। খবরটা শোনার পর আমরা যে কি পরিমাণ হতবুদ্ধি হয়ে যাই তা নিশ্চয়ই অনুমান করতে পারছেন আপনারা। মাসের পর মাস লেগে রইলাম সিকিউরিটিগুলোর অনুসন্ধানে। অনেক দুর্ভোগ বিস্তর ঝামেলা কাটিয়ে ওঠার পর আবিষ্কার করলাম যে সিকিউরিটিগুলি বাজারে বিক্রি করেছেন এই বাড়ির মালিক ক্যাপ্টেন পিটার ক্যারি। লোকটা সম্পর্কে খোঁজ খবর নিয়ে জানলাম যে সময় আমার বাবা নরওয়ে যাত্রা করেছিলেন ঠিক সেই সময় সুমেরু সাগর দিয়ে ফিরে আসছিল একটি তিমি শিকারের জাহাজ। ক্যাপ্টেন পিটার ক্যারি এই জাহাজের কমান্ডার ছিলেন। সেই বছরের শরৎকালে ঝড় হয়েছে প্রচুর। প্রবল দক্ষিণী ঝড়ের উৎপাত দেখেছি এক নাগারে অনেক দিন ধরে। বাবার বজরা হয়তো এই ঝড়ের মুখে পড়েই ভেসে গিয়েছিল উত্তর দিকে। ক্যাপ্টেন পিটার ক্যারি জাহাজের সঙ্গেই দেখা হয় সেইখানে। তাই যদি হয় তাহলে বাবা গেলেন কোথায়? পিটার ক্যারিকে সাক্ষী মেনে যদি প্রমাণ করতে পারি সিকিউরিটিগুলি বাজারে এসেছে কিভাবে, তাহলেই প্রমাণ করা হবে যে বাবা ওগুলো বিক্রি করেননি এবং ওগুলো নেয়ার পেছনে তার কোনো ব্যক্তিগত মুনাফার কোনো উদ্দেশ্যই ছিল না। ক্যাপ্টেনের সঙ্গে দেখা করার উদ্দেশ্যেই এসেছিলাম সাসেক্সে, কিন্তু ঠিক এই সময় নিষ্ঠুরভাবে খুন হলেন তিনি। তদন্তের বিবরণে তার কেবিনের বর্ণনাও পড়েছিলাম এবং জাহাজের হিসাবের রাখা বইগুলো যে তিনি এইখানেই রেখে দিয়েছেন তাও জেনেছিলাম। মতলবটা মাথায় আসে তখনই 1883 সালের অগস্ট মাসে সি ইউনিকর্ন জাহাজের দিনপঞ্জিতে একবার চোখ বুলিয়ে নিলেই তো জানা যাবে যে বাবার পরিণতির রহস্য। গত রাতে বইগুলো দেখার মতলবে এসে ব্যর্থ হয়েছি দরজা বন্ধ থাকায়। আজকে এসে দরজা খুলেছি, তারপরে বইটা নামিয়ে রেখে পাতা উল্টাতে গিয়ে আমি দেখছি যা আমি চাইছি তা নেই। বইটা রেখে সবে বেরোতে যাচ্ছি এমন সময় আপনারা এসে পাকড়াও। আর কিছু বলার আছে না এই সব? আমার আর কিছু বলার নেই। তাহলে আর কিছু বলার নেই তোমার, তাই তো? চোখ নামিয়ে নেয় তরুণটি। আমতা আমতা করে বলতে থাকে নেলিকেন, না আমার 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 কিছু বলার নেই সত্যিকারের। আচ্ছা, গত রাতের আগে এখানে তুমি আসোনি? না। তাহলে এই জিনিসটা কোত্থেকে এলো? চিৎকার করে ওঠে হপকিন্স বহু ব্যবহারে জীর্ণ নোটবইটা বাড়িয়ে ধরে। রক্তের দাগ লাগা মলাটটা উল্টাতেই প্রথম পাতায় জল জল করতে থাকে বন্দি হপলি নেলিগ্যানের প্রথম অক্ষর 3টে। আত্মসংযমের শেষ শক্তিটুকুও তার ব্যর্থ হয়। এক্কেবারে ভেঙে পড়ে ছেলেটি। দুহাতের তালুতে মুখ ঢেকে নিজেকে সামলাতে চেষ্টা করলো সে, কিন্তু মনে হলো তার চুলের ডগা থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত দেহ যেন ঘন ঘন ভয়ে কেঁপে উঠছে। উত্তেজনায় শিহরণে সে শিহরিত হয়ে পড়েছে। গুঙিয়ে উঠল নেলিগেন, কোথায় কোথায় পেলেন আপনি? কোথায় পেলেন? আমি জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি তো ভেবেছিলাম হোটেলেই হারিয়ে গেছে আমার নোট বইটা। ইস্পাত কঠিন স্বরে হপকিন্স বললে, যথেষ্ট হয়েছে। আর যা কিছু বক্তব্য তোমার আছে তা আদালতেই বলবে।
আপাতত আমার সঙ্গে চলো পুলিশ ফাঁড়ি পর্যন্ত। মিস্টার হোমস, আপনাদের দুজনকে আমার ধন্যবাদ জানাই এত দূর এসে আমায় সাহায্য করার জন্য। থ্যাংক ইউ।
যাচ্ছে তার আশা উচ্চাশার অনেক কষ্টে গড়ে তোলা স্বপ্নসৌধ, কিন্তু ভাঙবে তবু মচকাবার পাত্র সে নয়, তাই আশ্রয় নেয় তর্কের। কিন্তু সে রাতে নেলিগেন ছোকরা যে খুনের দৃশ্যে হাজির ছিল তা তো আপনি অস্বীকার করতে পারেন না মিস্টার হোমস, পারেন কি? নোট বইটাই তার প্রমাণ। আমার তো দৃঢ় বিশ্বাস যে আমার হাতে যেসব প্রমাণ এসেছে যা জুরিদের সন্তুষ্ট করার পক্ষে যথেষ্ট। শেষ মুহূর্তে দু একটা ছিদ্র আপনার চেষ্টায় বেরিয়ে গেলেও বিশেষ ক্ষতি হয় না তাতে। তাছাড়া মিস্টার হোমস, আমার থিওরি অনুযায়ী আসামিকে আমি পাকড়াও করেছি, কিন্তু আরো ভয়ঙ্কর যার কথা বলছেন সে কোথায়? আমার তো মনে হচ্ছে সিঁড়ির ওপর তার পায়ের শব্দ শুনতে পাচ্ছি। কঠোর স্বরে বলল হোমস। ওয়াটসন, রিভলভারটা এমন জায়গায় রাখো যেন হাত বাড়ালেই পাওয়া যায়। বলেই উঠে গিয়ে কয়েক পংক্তি লেখা একটা ছোট্ট টুকরো কাগজ টেবিলের ওপর রেখে ফিরে এলো। সব ঠিক আছে, আমরা তৈরি। দরজার বাইরে কর্কশ গলায় কিছুক্ষণ কথোপকথনের পর দরজা খুলে গেল। মিসেস হাডসন ঘরে ঢুকে জানালেন 3 জন লোক ক্যাপ্টেন বেসিলের সঙ্গে দেখা করতে চায়। একে একে তাদের নিয়ে আসুন এ ঘরে, বললে হোমস। প্রথমটা যে লোকটা ঘরে ঢুকলো তাকে দেখলে আচারের আপেলের কথা মনে পড়ে। খর্বকায়, রক্ত ফেটে পড়া লাল লাল গালের ওপর পেঁজা তুলোর মতো ধপধপে সাদা একজোড়া জুলপি। পকেট থেকে চিঠি বার করে হোমস শুধল। কি নাম? মাই নেম ইজ জেমস ল্যাংস্টার। ল্যাংস্টার? আমি দুঃখিত, আর জায়গা নেই এই জাহাজে। মিছিমিছি কষ্ট দিলাম, তাই রইল এই আধকিনিটা। পাশের ঘরে মিনিট কয়েকের জন্য অপেক্ষা করো। দ্বিতীয় দর্শন প্রার্থী একজন দীর্ঘকায় পুরুষ। শরীরের মধ্যে মেদ মাংসের বালাই নেই, শুকনো চেহারা, মাথায় অল্প স্বল্প চুল, তোবড়ানো গাল। লোকটার নাম হিউ প্যাটিনাস। তাকেও আধগিনি দিয়ে বরখাস্ত করে অপেক্ষা করতে বলা হলো পাশের ঘরে। তৃতীয় জনের চেহারাখানা দেখার মতো, এক কথায় অসাধারণ মূর্তি তার। রাশি রাশি চুল আর দাড়ির ফ্রেমে আঠা বুলডগের মতো ভয়ঙ্কর মুখ, ঝোপের মতো পুরু কার্নিশের মতো বেরিয়ে আসা গুচ্ছ গুচ্ছ একজোড়া ভুরুর নিচে ঘন কালো গ্রানাইটের মতো কঠিন জ্বলন্ত চোখের দীপ্তি। স্যালুট করে নাবিক সুলভ কায়দায় দাঁড়িয়ে টুপিটা হাতের মধ্যে ঘোরাতে লাগলো সে। তোমার নাম? জিজ্ঞেস করে হোমস। প্যাট্রিক ক্রেয়ান্স। হারপুনওয়ালা? ইয়েস স্যার, 26 বার পাড়ি দিয়েছি সাগরে। ডান্ডি, তাই না? ইয়েস স্যার। অভিযান দলের জাহাজের সঙ্গে যেতে প্রস্তুত আছো তো? মাইনে কত? মাসে 8 পাউন্ড। আমি রাজি। এই মুহূর্তে রওনা হতে পারবে? আমার জিনিসপত্র পাওয়া মাত্রই তৈরি হব আমি। আচ্ছা, কাগজপত্র এনেছো? ইয়েস স্যার। পকেট থেকে তেল তেলে জীর্ণ কতগুলো ফর্ম বার করলো সে। চোখ বুলিয়ে নিয়ে কাগজগুলো ফেরত দিল হোমস। তোমার মতো লোককেই চাইছিলাম আমি। ছোট্ট টেবিলটার উপর শর্ত লেখা কাগজটা আছে। তোমার সইটা হয়ে গেলে এদিককার বন্দোবস্ত পাকা হয়ে যায়। ভারী ভারী পা ফেলে ঘরের এদিক থেকে ওদিকে গিয়ে কলমটা তুলে নিলে হারপুনওয়ালা প্যাট্রিক কেয়ারনেস। তারপর টেবিলের উপর ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলে, এখানে সই করবো তো? হোমস তার কাঁধের ওপর ঝুঁকে পড়ে ঘাড়ে দুপাশ দিয়ে দুহাত গলিয়ে বললে, এইতেই হবে। কানে ভেসে এলো ইস্পাতে ইস্পাতে ঠোকাঠুকির কড়াত শব্দ, আর সঙ্গে সঙ্গে বাড়ি কাঁপিয়ে গর্জন করে উঠল এক খ্যাপা ষাঁড়। পর মুহূর্তেই হোমস আর হারপুনওয়ালা দুজনে একসাথে গড়িয়ে পড়ল মেজের ওপর। দৈহিক ক্ষমতার দিক দিয়ে লোকটাকে দানব বললেও চলে। চোখের পলক ফেলার আগেই নিপুণ হাতে তার কবজি জোড়া হাতকড়ার মধ্যে বেঁধে ফেলেছিল হোমস। তবু সেই অবস্থাতেই সে ঘায়েল করে ফেলতো হোমসকে, যদি না আমি আর হপকিন্স দুজনেই ছুটে যেতাম তার সাহায্যে। মাথার ওপর রিভলভারের ঠান্ডা নলচেটা ঠেসে ধরতেই লোকটা বুঝলো আর ধস্তাধস্তি করে কোনো লাভই হবে না। দড়ি দিয়ে তার গোড়ালি দুটো বেঁধে ফেলেই হাঁপাতে হাঁপাতে দাঁড়ালাম 3 জন। প্রসন্ন স্বরে হোমস বললে, হপকিন্স, আজকের অভিজ্ঞতা থেকে তুমি একটা মস্ত জিনিস শিখলে। সেটা কি জানো? বিকল্প সিদ্ধান্তকে কখনো অবহেলা করবে না। তরুণ নেলিগানকে নিয়ে তুমি এত মেতে উঠেছিলে, পিটার ক্যারির আসল হত্যাকারী প্যাট্রিক কেয়ার্নস সম্পর্কে ভাববার অবসরই পাওনি।
কথার মাঝেই হঠাৎ গম গম করে ওঠে হারপুন ওড়ার কর্কশ কণ্ঠ। এই যে মিস্টার, আমাকে এভাবে নাজেহাল করার জন্য কোনো অভিযোগ আমি জানাচ্ছি না, কিন্তু আপনি উল্টো পাল্টা কথা বলছেন বলে বাধা না দিয়ে পারলাম না। আপনি বলছেন পিটার ক্যারিকে মেরে ফেলেছি আমি, কিন্তু আমি বলি তাকে ইচ্ছা করেই বধ করেছি আমি। তফাৎ শুধু এইটুকুই, বিশ্বাস হওয়া না হওয়া আপনার অভিরুচি, কিন্তু এটুকু জেনে রাখুন আপনারা, আমি ধোঁকা দিচ্ছি না। নিশ্চয় না, নিশ্চয় না। বলো না, এ সম্পর্কে কি বলার আছে তোমার? বলবো তো বটেই, এবং ঈশ্বরের দিব্যি একটা অক্ষরও মিথ্যে বলবো না। ব্ল্যাক পিটারকে আমি হাড়ে হাড়ে চিনি, তাই যে মুহূর্তে ছুরি বের করেছে সে, আমিও পলক ফেলবার আগেই হারপুনটাকে নামিয়ে এনে চালিয়ে দিয়েছি ওর বুকের মধ্যে। কেননা এক মুহূর্ত দেরি করলে আমার অবস্থা যে কি হতো, মাই গড, তা শুধু আমি। সি ইউনিকর্ন জাহাজের কর্তা ছিলেন পিটার ক্যারি, আর আমি ছিলাম হারপুনওয়ালা। বরফের এলাকা পেরিয়ে এসে প্রবল ঝড় ঠেলে দেশে ফিরছিলাম আমরা। এমন সময় চোখে পড়ল ছোট্ট একটা জাহাজ। ঝড়ের দাপটে জাহাজটা ভেসে এসেছিল উত্তর দিকে। লোকজন বলতে শুধু একজনই ছিল জাহাজে, তাও সে নাবিক নয়। পাইলট নাকি জাহাজ ডুবি হওয়ায় ভয়ে সাঙ্গপাঙ্গ নিয়ে ডিঙি করে নরওয়ে উপকূলের দিকে শটকান দিয়েছে। সমুদ্রের যা অবস্থা তখন, আমার তো বিশ্বাস ডিঙি সমেত সবাই ডুবে মরেছে। নরওয়ে পৌঁছানো আর হয়নি। যাই হোক, পরিত্যক্ত ক্যাপ্টেনকে আমরা সি ইউনিকর্নে তুলে নিলাম। কেবিনের ভিতরে তার সঙ্গে ব্ল্যাক পিটারের অনেকক্ষণ ধরে কথাবার্তা হলো। ক্যাপ্টেনের মালপত্রের মধ্যে একটা টিনের বাক্সও ছিল। ভদ্রলোকের কি নাম তা আমরা জানতাম না, অর্থাৎ জানানো হয়নি। তবে পরের দিন তাকে সি ইউনিকর্নে দেখা গেল না। ভোজবাজির মতো অদৃশ্য হয়ে গেল সে। শোনা গেল ভদ্রলোক হয়তো নিজেই সমুদ্রে ডুবে আত্মহত্যা করেছে, আর না হয় ঝড়ের ধাক্কা সামলাতে না পেরে রেলিং টপকে ডেক থেকে পড়ে গেছে জলে। কিন্তু একজন জানতো ক্যাপ্টেনের পরিণাম। সেই লোক আমি। নিজের চোখে দেখেছিলাম গভীর রাতে ক্যাপ্টেনের গোড়ালি বেঁধে রেলিংয়ের উপর দিয়ে নামিয়ে দেয়া হচ্ছিল সমুদ্রের বুকে। এ কাণ্ড ঘটেছিল সেটল্যান্ড দ্বীপপুঞ্জের আলো দেখতে পাওয়ার ঠিক 2 দিন আগে। এ খবর আমি কাউকেই জানাইনি। ধৈর্য ধরে রইলাম কোথাকার জল কোথায় দাঁড়ায় দেখবার জন্য। এ ব্যাপার নিয়ে যা একটু কানাঘুষো হয়েছিল, স্কটল্যান্ডে এসে তাও ধামাচাপা দিয়ে দেয়া হলো অনায়াসে। দুর্ঘটনায় যদি কোনো আগন্তুক মারা গিয়ে থাকে তা নিয়ে খোঁজ খবর করবার কাজ আমাদের নয়। এর কিছুদিন পরে সমুদ্র যাত্রা ছেড়ে দিল পিটার ক্যারি। তারও অনেক বছর পরে ঠিকানা পেলাম তার। আমার বিশ্বাস ওই টিনের বাক্সের মধ্যেকার জিনিসের জন্যই ক্যাপ্টেনের খুন করেছিল পিটার ক্যারি। আর আমার মুখ বন্ধ রাখার জন্য পয়সার তার অভাব হবে না বলেই মনে হলো আমার। ব্ল্যাক পিটারের এখনকার ঠিকানা পেয়েছিলাম একজন খালাসির কাছে। লন্ডনে দেখা হয়েছিল দুজনের। ঠিকানা অনুযায়ী এলাম তার কাছে। প্রথম রাতে তার কথাবার্তা শুনে আশা হয়েছিল আমাকে বাকি জীবনের মতো সমুদ্র যাত্রা যাতে আর না করতে হয় তার জন্য সে উপযুক্ত টাকা আমায় দেবে। স্থির হলো 2 রাত পর এই বিষয়ে পাকাপাকি ব্যবস্থা করা হবে। এসে দেখি সে মদ খেয়ে চুর হয়ে আছে, মেজাজও তিরিক্ষে। টেবিলে দুজনে বসে একসঙ্গে মদ খেলাম। পুরনো দিনের অনেক কথা হলো, কিন্তু গেলাসের পর গেলাস খালি হওয়ার সঙ্গে সঙ্গে ওর চোখের দৃষ্টিটা ভালো লাগলো না আমার।
দেয়ালের তাকে হারপুনটাকে দেখে রাখলাম। তখনই লড়তেই যদি হয় খালি হাতে লড়বো না। যা ভয় করেছিলাম তাই হলো। আচমকা থুতু ছিটিয়ে অশ্রাব্য গালি গালাজ করতে করতে মস্ত একটা ছুরি হাতে আমার দিকে তেড়ে এলো ব্ল্যাক পিটার। কিন্তু খাপ থেকে ছুরিটা বার করারও সময় দিলাম না, হারপুন দিয়ে ফোঁড়ো ফোঁড় করে ফেললাম তাকে। উফ, সে কি বিকট চিৎকার! আজও ঘুমালে পিটারের মুখ আমি ভুলতে পারি না। ফিনকি দিয়ে রক্ত ছড়িয়ে পড়লো চারিদিকে, তবুও কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম চুপ করে। কিন্তু চারিদিক নিস্তব্ধ দেখে সাহস ফিরে পেলাম। এদিক ওদিক তাকাতেই তাকের ওপর টিনের বাক্সটা চোখে পড়ল আমার। বাক্সটার উপর পিটার ক্যারির অধিকার যতটা, আমারও অধিকার ততখানি। কাজেই অন্ধকারে গা ঢাকা দেওয়ার আগে তা নিতে ভুললাম না। কিন্তু আহাম্মক আমি যাওয়ার সময় তামাকের থলি ফেলে গেলাম টেবিলের উপর। এবার বলি শুনুন, একটা অদ্ভুত ব্যাপার। ঘর থেকে বেরোতে না বেরোতেই পায়ের শব্দ শুনে তাড়াতাড়ি ঝোপের মধ্যে লুকিয়ে পড়লাম আমি। চোরের মতো পা টিপে টিপে ঘরের মধ্যে ঢুকলো একটা লোক। তারপরেই ভূত দেখলে মানুষ যেমন চিৎকার করে তেমনই বিকট চিৎকার ছেড়ে দৌড়ে নিমেষের মধ্যে আমার চোখের আড়াল হয়ে গেল সে। লোকটা কে এবং কিসের জন্য চোরের মতো ওরকম ভাবে এলো তা আমি জানি না। সেই রাতেই 10 মাইল হেঁটে লন্ডনে পৌঁছই আমি। পরে কি হয়েছে না হয়েছে তা আমি আর জানি না। বাক্সটা খুলে তাজ্জব বনে গেলাম। টাকা কড়ির চিহ্নটুকু নেই, শুধু একখানা কাগজ, এবং সেসব কাগজ বিক্রি করার মতো সাহস আমার নেই। ব্ল্যাক পিটার শেষ, আমার পকেটও খালি। একটা সিলিং নেই যে লন্ডন ছেড়ে বেরিয়ে পড়ি। এক সময় কাগজে বিজ্ঞাপন দেখলাম মোটা মাইনে হারপুনার প্রয়োজন। তৎক্ষণাৎ শিপিং এজেন্টের সঙ্গে দেখা করতে তারা আমাকে পাঠিয়ে দিলে এখানে। এছাড়া আমি আর কিছুই জানি না। কিন্তু আবার আমি বলছি, ব্ল্যাক পিটারকে যদি আমি বধ করে থাকি তবে আইনের কর্তাদের উচিত আমাকে ধন্যবাদ দেয়া, কেননা ওর মধ্যে তাদের সনের দড়ির খরচটা আমি বাঁচিয়ে দিয়েছি। আদিবাসী মানুষের আছে বলতো? সমুদ্রের উপর যাদের ঘরবাড়ি, এমন নেশা শুধু তাদেরই থাকে। সেই জন্যই লোকটা যে জাহাজি এ বিষয়ে সন্দেহ ছিল না আমার।
কিন্তু তাকে খুঁজে বার করলেন কেমন করে? মাই ডিয়ার ওয়াটসন, এ কটি তথ্য পাওয়ার পর তো খুবই সরল হয়ে এসেছিল আসল ব্যাপারটা। লোকটি যদি জাহাজই হয় তাহলে সে সি ইউনিকর্নের খালাসি না হয়ে যায় না। সি ইউনিকর্ন ছাড়া আর কোনো জাহাজে সে সমুদ্র যাত্রা করেনি। এই বিষয়ে নিঃসন্দেহ হওয়ার পর ডান্ডিতে গত 3 দিন ধরে সমানে টেলিগ্রাম পাঠাতে লাগলাম। 3 দিন পর জানতে পারলাম সি ইউনিকর্ন জাহাজে 1883 সালে যেসব লোক লস্কর ছিল তাদের প্রত্যেকের নামের লিস্ট। এই লিস্টে চোখ বুলাতে গিয়ে হারপুনওয়ালা প্যাট্রিক কেয়ার্নসের নাম দেখেই প্রায় সম্পূর্ণ হয়ে এলো আমার গবেষণা। নিজের মনের সঙ্গেই তর্ক বিতর্ক করে দেখলাম লোকটা নিশ্চয়ই এখন লন্ডনেই আছে এবং এদেশ ছেড়ে পালানোর সুযোগ পেলে সে ছাড়বে না। তাই কয়েকটা দিন ইস্ট এন্ডে কাটিয়ে উত্তর মেরু অভিযানের একটা গল্প ছড়িয়ে দিলাম ও অঞ্চলে। তারপর ক্যাপ্টেন বেসলের তত্ত্বাবধানে কাজ করার জন্য লোভনীয় বেতনে হারপুনওয়ালার বিজ্ঞাপন দিলাম দৈনিকে। দেখতেই তো পাচ্ছ তার ফলাফল। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল! সউল্লাসে চেঁচিয়ে ওঠে হপকিন্স। যত তাড়াতাড়ি পারো নেলিগানকে খালাস করার ব্যবস্থা করো তুমি। ছেলেটার কাছে তোমার ক্ষমা চাওয়া উচিত। টিনের বাক্সও তাকে ফিরিয়ে দেবে অবিলম্বে। অবশ্য যে সিকিউরিটিগুলো ব্ল্যাক পিটারের ভোগে লেগেছে সেইগুলো আর ফিরে পাওয়ার আশা না করাই ভালো। গাড়ি এসে গেছে হপকিন্স, লোকটাকে এবার না